সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই শুভ সকাল। জয় আমাদের নিশ্চিত যদি আমরা আমাদের তরফ থেকে সেরা পরিশ্রম দিতে পারি, এবং আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে নিজেদের সেরাটা দেবে, যে কারণে তোমাদের রিটার্ন গিফটটাও সেরা হবে। তাই কোনো দিকে না তাকিয়ে আমাদের এখন লক্ষ্য মাধ্যমিক 2025। আজ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও টপিক নিয়ে হাজির হলাম। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভৌতবিজ্ঞানের কোনো অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে উইক থাকতে আমি দেব না, সমস্ত দিক থেকে তোমাদের ডেভেলপমেন্টের দায়িত্ব আমার। তাই তোমাদের প্রশ্নপত্রে যেহেতু বিভাগ খতে তথ্য সত্য নাকি মিথ্যা এই ধরনের প্রশ্ন আসে, তার জন্য আজকে একটা ভিডিও আমি বানিয়ে ফেললাম, এবং তথ্য সত্য মিথ্যা, তারপরে তোমাদের আরও একটা জিনিস যেটা ম্যাচিং করাই আমি, এই ব্যাপারগুলোও তোমাদের প্র্যাকটিসের মধ্যে আমি রাখছি, যাতে পরীক্ষা হলে গিয়ে কোনো সমস্যা যাতে না হয়। ওকে, আজকে 25টি তথ্য থাকবে। সেই তথ্যগুলি সত্য এবং মিথ্যা দুটো স্পেস থাকবে। প্রথমে ঠিক যেরকম নিয়মে তোমরা করো, প্রথমে তোমরা উত্তর দেবে সত্য নাকি মিথ্যা, তারপরে একটু সময় দেব তোমাদের, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটা জানাবো, এবং সেই তথ্যটির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়বস্তু একটু ইনফরমেশন যদি থেকে থাকে সেগুলোও আমি তোমাদের বলে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। প্রত্যেক খাতা পেন নিয়ে বসো। তো চলো শুরু করি। ওকে, তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, তথ্যটি সত্য নাকি মিথ্যা। প্রত্যেকটি প্রশ্ন বলার পর একটু সময় তোমাদের দেব, তারপর আমি তোমাদের সমাধান করে দেবো। তাহলে কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, তথ্যটি সত্য নাকি মিথ্যা। এতক্ষণ নিশ্চয়ই অনেকেরই হয়ে গেছে। কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, তথ্যটি অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা। কেন? কারণ কার্বাইড গ্যাস বলা হয় কাকে? কার্বাইড গ্যাস বলা হয় উজ্জ্বল, কার্বাইড গ্যাস ব্যতীত উজ্জ্বল আলোক সৃষ্টি করতে লাগে অ্যাসিটিলিন, অর্থাৎ অ্যাসিটিলিন হবে উত্তর। যদি কার্বাইড গ্যাস বলা হয় অ্যাসিটিলিনকে থাকতো, তাহলে উত্তর হতো সত্য। ওকে, 1 নম্বর হয়ে গেল। চলো 2 নম্বরে, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ ব্যবহার করা আবশ্যক, তথ্যটি সত্য নাকি মিথ্যা। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ অর্থাৎ ডিসি, তোমরা জানো 2 ধরনের তড়িৎ রয়েছে, ডিসি এবং এসি। তাহলে তড়িৎ বিশ্লেষণের সমপ্রবাহ ব্যবহার করা আবশ্যক, ভেবে নাও, উত্তর দাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই হবে সত্য, অবশ্যই হবে সত্য। কেন বলে দিই, একটুখানি বুঝিয়ে দিই তোমাদের। ধরো তড়িৎ বিশ্লেষণ পাত্রের মধ্যে আমরা কি জানি, ক্যাথোড এবং অ্যানোড দুটো তড়িৎদ্বার থাকে। এইবার এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করলে কি হবে সেটা একটু জেনে রাখো। অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করলে যে সমস্যা হবে সেটা হচ্ছে প্রতি মুহূর্তে ক্যাথোড অ্যানোড হয়ে যাবে, আর প্রতি মুহূর্তে অ্যানোড ক্যাথোড হয়ে যাবে, এইভাবে চলতেই থাকবে চক্রাকারে। ফলে এখানে যে আয়নগুলো যারা ক্যাথোডের দিকে যাবে বা যে আয়নগুলো অ্যানোডের দিকে যাবে, তারা দিকভ্রান্ত হয়ে যাবে, তাদের চলাচল বিঘ্নিত হবে। ফলে সামগ্রিকভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা বিঘ্নিত হবে। সেই জন্য অবশ্যই এসি ব্যবহার না করে কি করা উচিত, ডিসি। তাহলে তথ্যটি অবশ্যই সত্য। ওকে, চলো পরের দুটো প্রশ্ন দেখি। দেখো, খুব সুন্দর দুটো প্রশ্ন রয়েছে। H+, Al3+, Cu2+ ক্যাটায়নের মধ্যে Al3+ ক্যাটায়নটি আগে ক্যাথোডে আধান মুক্ত হবে, এই তথ্যটি সত্য নাকি মিথ্যা। ভালো করে ভেবে নাও, একটু সময় লাগবে এটা। H+, 3টে আয়ন রয়েছে, 3টে ক্যাটায়ন রয়েছে, H+, Al3+, Cu2+। ক্যাটায়নের মধ্যে বলছে Al3+ ক্যাটায়নটি আগে ক্যাথোডে আধান মুক্ত হবে। আধান মুক্ত হওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। 3খানা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তো 3টে ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, গ্রহণ করবে। তাহলে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, এ নাকি এ? বলছে Al3+। তাহলে এই তথ্যটি কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই তথ্যটি মিথ্যা। কেন বলে দিই, কারণ তোমাদের বইয়ে দেখবে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ধাতু সক্রিয়তা শ্রেণী রয়েছে, সেখানে মাঝামাঝি জায়গায় থাকে হাইড্রোজেন, আর এর উপরের যে ধাতুগুলো থাকে তারা সাধারণত কি ধাতু হয়, সক্রিয় ধাতু, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। আর নিচে যে সমস্ত ধাতু থাকে, কপার, এজি, এইউ, এরা হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির। এখন উপরে যে সমস্ত ধাতু আছে তাদের ইলেকট্রন গ্রহণ করার থেকে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, অর্থাৎ ওদের ধাতবধর্মিতা বেশি। আর নিচে যে সমস্ত ধাতু আছে তাদের ইলেকট্রন গ্রহণ করতে তারা পারে, অর্থাৎ তাদের ধাতবধর্মিতা কম। এখন দেখো, H+ মাঝে আছে, Al3+ H+ এর উপরে রয়েছে, আর Cu2+ নিচে রয়েছে। তাহলে বলো, কার ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা বা প্রবণতা সব থেকে বেশি হবে? অবশ্যই Cu2+। বুঝিয়ে দিলাম তোমাদের আমি, যে যত নিচে থাকবে তার ক্যাটায়নের
বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, অর্থাৎ তার ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি। তাহলে এ তো ইলেকট্রন গ্রহণ করতে চাইবেই না, কারণ এই ধাতব ধর্মিতা বেশি, তারপরে H+, তারপরে Cu2+, সব থেকে বেশি হবে Cu2+, তাহলে এটা মিথ্যা। নাও কোয়েশ্চেন নাম্বার 4, একই উষ্ণতা ও চাপে সমসংখ্যক গ্যাসের অণুর আয়তন বিভিন্ন, তথ্যটি সত্য নাকি মিথ্যা? ভালো করে ভেবে দেখো, একই উষ্ণতা ও চাপে সমসংখ্যক গ্যাসের অণু রয়েছে, তাদের আয়তন বিভিন্ন হবে বলছে। এটা কি একটু হেল্প করি, অ্যাভোগাড্রো প্রকল্পটা ভাবো তো। অ্যাভোগাড্রো প্রকল্প ভাবলেই এর উত্তর খুঁজে পাবে। অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলছে? আমরা উত্তরে পরে আসছি, আগে দেখে নিই, তোমরা করে নাও। অ্যাভোগাড্রো প্রকল্পে বলছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। দেখো এখানে একই উষ্ণতা ও চাপ সেম আছে, সমসংখ্যক অণুও রয়েছে, তাহলে আয়তন বিভিন্ন বলছে, তাহলে অবশ্যই তথ্যটি মিথ্যা। কারণ একই উষ্ণতা ও চাপ সমসংখ্যক গ্যাসের অণু তখনই থাকবে যখন আয়তন কি হবে, যখন আয়তন সমান। কিন্তু এখানে দেখো বলছে আয়তন বিভিন্ন, তাহলে তথ্যটি মিথ্যা। চলো নেক্সট 5, 6 দেখি। এবার দেখো 5 নম্বরে, আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। ভালো করে দেখো, আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, তথ্যটি সত্য নাকি মিথ্যা? বলো, আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য বলছে, কিন্তু অদ্রাব্য মানে কি? দ্রবীভূত হয় না। সেটা কি সত্য নাকি মিথ্যা? আয়নীয় যৌগগুলি সাধারণত, এতক্ষণ তোমাদের নিশ্চয় উত্তর দেওয়া হয়ে গেছে, আমি বলে দিই, আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, অবশ্যই তথ্যটি মিথ্যা। কেন বলে দিই, তোমাদের আমি একটা কথা বলেছিলাম, কথাটা কি মাঝে মাঝেই তোমাদের বলি এই কথাটা, লাইক ডিজলভ লাইক, ডিজলভ লাইক, লাইক ডিজলভ লাইক। এইবার একটা জিনিস দেখো, আয়নীয় যৌগরা সাধারণত কি হয়? আয়নীয় যৌগেদের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন থাকে, তারা সাধারণত কি হয়? ধ্রুবীয় হয়, তারা সাধারণত ধ্রুবীয় হয়। আর সমযোজী যৌগদের মধ্যে এমন কোনো অ্যাজ আয়ন থাকে না, তারা সাধারণত কি হয়? অধ্রুবীয় হয়, অধ্রুবীয় হয়। এবার এক্ষুনি একটা কথা বললাম, লাইক ডিজলভ লাইক, একই প্রকার জিনিস একই প্রকার জিনিসকে লাইক করে। এবার দেখো এই ডিজলভ করে, তাহলে আয়নীয় যৌগ ধ্রুবীয় হওয়ায় আয়নীয় যৌগরা কার মধ্যে দ্রবীভূত হবে? সেই সমস্ত দ্রাবকের মধ্যে যারা নিজেরা কি ধ্রুবীয়। তাহলে এবার দেখো, আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য বলছে, তাহলে উল্টো কথা বলছে, তাহলে কি হবে? মিথ্যা। বোঝা গেল ব্যাপারটা? আয়নীয় যৌগ, একটা উদাহরণ দিই, যেমন ধরো NaCl আয়নীয় যৌগ, তাহলে এটা ধ্রুবীয়। আবার আমরা জানি জল, সেও ধ্রুবীয়, তাহলে NaCl কে যদি এই জল দ্রাবকের মধ্যে দ্রবীভূত করি, এই দ্রবীভূত হবে কি হবে না? অবশ্যই হবে, কারণ এও ধ্রুবীয় এও ধ্রুবীয়। তাহলে আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, কথাটা মিথ্যা। নাও কোয়েশ্চেন নাম্বার 6, উত্তল দর্পণ সাধারণত অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করে। ভালো করে খেয়াল করো, উত্তল দর্পণ সাধারণত অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করে, তথ্যটি সত্য নাকি মিথ্যা? অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করে, অবশ্যই তথ্যটি সত্য। কেন বলে দিই, উত্তল দর্পণ সাধারণত 3টে দর্পণের কথা আমি তোমাদের বলে দিই, একটা হচ্ছে সমতল, একটা উত্তল, একটা অবতল দর্পণ। দেখো ভালো করে দেখো, এই দর্পণ 3টে চেনার উপায় আমি একটু বলে দিই। কোনো একটা বস্তুকে তুমি এই 3টে দর্পণের সামনে রাখলে, যদি বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়, দেন ইট ইজ সমতল। যদি বস্তুর থেকে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয়, ইট ইজ উত্তল দর্পণ। আর যদি বস্তুর থেকে বড় আকারের প্রতিবিম্ব তৈরি হয়, দেন ইট ইজ অবতল দর্পণ। মনে রেখো, তাহলে উত্তল দর্পণ সাধারণত ছোট প্রতিবিম্ব তৈরি করে এবং সর্বদাই অসৎ প্রতিবিম্ব তৈরি করে। তবে এ প্রসঙ্গে বলে রাখি, উত্তল দর্পণ তাহলে কি সদ্বিম্ব গঠন করতে পারে না? পারে। বিশেষ শর্ত রয়েছে, এটা পরীক্ষায় তোমাদের আসে। সেই শর্তটা হলো, অবশ্যই বস্তুকে ফোকাসের মধ্যে রাখতে হবে, ফোকাসের থেকেও কাছে রাখতে হবে। ফোকাস দূরত্ব কেন্দ্র থেকে ফোকাস দূরত্বের মাঝামাঝি জায়গায় বা তার ভেতরে কোথাও রাখতে হবে। ওকে, চলো 7-8 নম্বর প্রশ্ন দেখি। দেখো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার শর্ত হলো, কোয়েশ্চেন নাম্বার 7, হালকা মৌল এবং অতি উচ্চ উষ্ণতা, তথ্যটি কি সত্য নাকি মিথ্যা? নিজেরা ভেবে নাও আগে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কিন্তু ভালো করে দেখো। এবার আমরা জানি 2 ধরনের বিক্রিয়া রয়েছে, একটা হচ্ছে বিভাজন আর একটা সংযোজন, আমরা জানি। এবার এই তথ্যটি কিন্তু মিথ্যা। ওকে, মিথ্যা। কারণ বলে দিই, বিভাজন বিক্রিয়ায় কি হয়? বিভাজন বিক্রিয়ায় ভারী মৌল থেকে হালকা মৌল উৎপন্ন হয়, আর সংযোজন বিক্রিয়ায় উল্টো হয়, হালকা মৌল থেকে ভারী মৌল তৈরি হয়। আর বিভাজন বিক্রিয়ায় অ্যাজ সাচ তেমন কোনো অতি উচ্চ উষ্ণতার প্রয়োজন হয় না।
প্রয়োজন হয় না, কিন্তু সংযোজন বিক্রিয়ায় যেহেতু 4টে ধনাত্মক তড়িৎগ্রস্ত হাইড্রোজেনকে একত্রিত করতে প্রচুর এখানে বিকর্ষণ শক্তি কাজ করে, সেই বিকর্ষণ শক্তিকে উপেক্ষা করে তাদেরকে কাছে আনতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন হয়। তাই সবসময় আমরা জানি নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটিয়ে নিতে হয়। তাহলে স্বাভাবিকভাবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার শর্ত হলো হালকা মৌল এবং অতি উচ্চ উষ্ণতা, এটা মিথ্যা হবে। নাও 8 নম্বর দেখো, একটা আইইউপিএসি আছে, CH3CH2COOH এর আইইউপিএসি নাম হলো ইথানোইক অ্যাসিড। তত্ত্বটি সত্য নাকি মিথ্যা নিজেরা বলো। আইইউপিএসিটা তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, করে নাও। অনেকে নিশ্চয়ই এতক্ষণ হয়ে গেছে। এই তথ্যটি অবশ্যই মিথ্যা, এটাও মিথ্যা। কেন বলো তো? কারণ এখানে কার্বন 1 2 3 তিনটে কার্বন হলাম, তোমাদের শিখিয়েছি নাম প্লাস পদবী। নাম কি হবে? মিথিত প্রোপ, তাহলে নাম হবে প্রোপ। আর COOH থাকার জন্য পদবী কি হবে? টাইটেল কি হবে? টাইটেল হবে, বলো, টাইটেল হবে আনোয়িক অ্যাসিড। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা দাঁড়ালো প্রোপানোয়িক অ্যাসিড। পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই তথ্যটি মিথ্যা, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে না। ক্লিয়ার? চলো নেক্সট চলো। এবার কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, বলছে সবচেয়ে বিশুদ্ধতম লোহা হলো কাস্ট আয়রন। তথ্যটি সত্য নাকি মিথ্যা? সবচেয়ে বিশুদ্ধতম, পিউরেস্ট ফর্ম অফ আয়রন ইজ কাস্ট আয়রন বলছে, সেটা কি তো সত্য নাকি মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা। কেন বলে দিই তোমাদের। দেখো, লোহাতে কার্বনের উপস্থিতি অনুযায়ী এদের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। যে লোহাতে যত বেশি কার্বন থাকে তার বিশুদ্ধতা তত কম, আর যে লোহায় কার্বন যত কম থাকে তার বিশুদ্ধতা তত বেশি। এবার দেখে নিই 3 প্রকার লোহায় কি আছে। প্রথমে দেখি আমরা কাস্ট আয়রন। প্রথমে দেখো কাস্ট আয়রনে কার্বন থাকে কত? কাস্ট আয়রনে কার্বন থাকে 2 থেকে 4.5%। তারপরে মাঝে থাকে কে? স্টিলে দেখো কার্বন থাকে কত? 0.15 থেকে 1.5%। আর নিচে থাকে রট আয়রন। দেখো রট আয়রনে কি থাকে? কার্বন থাকে কত? 0.1 থেকে 0.5%। তাহলে সব থেকে কম কার্বন কার মধ্যে আছে? রট আয়রনের মধ্যে। তাহলে সব থেকে বিশুদ্ধতম কে হলো? রট আয়রন, কাস্ট আয়রন নয়। আর সবচেয়ে অশুদ্ধতম কে হলো? কাস্ট আয়রন। তাহলে এই তথ্যটি অবশ্যই মিথ্যা। ক্লিয়ার? নাও কোয়েশ্চেন নাম্বার 10, মোলার গ্যাস ধ্রুবক আর এর হবে এখানে মাত্রা হলো mL²T⁻², কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। তথ্যটি সত্য নাকি মিথ্যা? মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা হলো, আবার বলছি, mL²T⁻², কেলভিন টু দি পাওয়ার ইনভার্স, মোল ইনভার্স। তথ্যটি সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। কেন? আমি বুঝিয়ে দিই। দেখো, মোলার গ্যাস ধ্রুবক আর সমান সমান কি? কার্য বাই মোল ইন্টু কেলভিন। এখন কার্যের একক কি? কার্য মানে কি? প্রযুক্ত বল ইন্টু সরণ। প্রযুক্ত বল কি? mL/T⁻², ইন্টু সরণ মানে কি? L, ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এবার তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? mL²T⁻², কেলভিন ইনভার্স, আর বলো মোল ইনভার্স। সেটাই আছে এখানে। দেখো mL²T⁻², কেলভিন মোল ইনভার্স, তাহলে এটা অবশ্যই সত্য। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট দেখো 11 নম্বরে বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হলো সর্বাধিক। 11 নম্বর, বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হলো সর্বাধিক। তথ্যটি সত্য নাকি মিথ্যা? অবশ্যই তথ্যটি বলো, সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য জেনে রেখো তোমরা, যে বেতার তরঙ্গের দুটো জিনিস মাথায় রাখো। বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সর্বাধিক, আর যেহেতু তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের, মনে রেখো, তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এর যেহেতু তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হয়েছে, তাহলে বেতার তরঙ্গের কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক হবে সর্বনিম্ন। মনে থাকবে এটা, বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক আর কম্পাঙ্ক সর্বনিম্ন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12, একটি অওহমীয় পরিবাহী হলো গ্রাফাইট। অওহমীয় পরিবাহী মানে যারা ওহমের সূত্র V=IR মেনে চলে না, অমান্য করে, তাদের অওহমীয় পরিবাহী বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রাফাইট, অওহমীয় পরিবাহী হলো গ্রাফাইট। তথ্যটি সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা বলো। অবশ্যই তথ্যটি মিথ্যা, কারণ
গ্রাফাইট একটি, বলো, গ্রাফাইট একটি অহোমীয় পরিবাহী। অহোমীয় একটু বলে দিই এ প্রসঙ্গে, তোমরা জেনে নাও। অহোমীয় রয়েছে সিলিকন রয়েছে, জার্মেনিয়াম রয়েছে, ওকে, এইগুলো রয়েছে। তাহলে 11-12 হয়ে গেল। চলো 13-14 দেখি। দেখো 13 নম্বরে, বিভিন্ন রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যায় এবং তাদের প্রত্যেকের বিভব প্রভেদ আলাদা থাকে। তথ্যটি সত্য নাকি মিথ্যা? ভালো করে ভেবে নাও, এটা ভালো করে ভেবে নাও। বিভিন্ন রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যায় এবং তাদের প্রত্যেকের বিভব প্রভেদ আলাদা থাকে। তথ্যটি সত্য নাকি মিথ্যা? একটু সময় দিই। আচ্ছা, একটু একে তোমাদের হেল্প করি। দেখো, সমান্তরাল সমবায়ে আমি আঁকলাম, ধরো আঁকলাম এরকম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এরকম আঁকলাম, এরকম ধরো আঁকলাম। এবার নিজেরা একটু ভাবো তো, এই রোধ, তিনটি রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করা হয়েছে, তাদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলছে একই থাকবে আর বিভব প্রভেদ প্রত্যেকের আলাদা হবে। এটা কি সত্য নাকি মিথ্যা? পজিটিভলি, এটা পজিটিভলি মিথ্যা। কারণ এখানে যদি এখানে আই প্রবাহ মাত্রা গেলে এটা তিনটে রোধের মধ্যে ভাগ হয়ে যাবে, I1, I2, I3। মনে রেখো, সমান্তরাল সমবায়ে কিন্তু I1, I2 আর I3 কখনোই সমান নয়। আবার সমান্তরাল সমবায়ে যুক্ত আছে প্রত্যেকের রোধ কিন্তু, যেহেতু এক বিন্দুতে প্রত্যেকে আছে, এখান থেকে শুরু হচ্ছে এটা, এখান থেকে শুরু হচ্ছে এটা, প্রত্যেকের বিভব প্রভেদ একই থাকে। মনে রেখো, প্রত্যেকটা, এর বিভব প্রভেদও এটা, এর বিভব প্রভেদও এটা, এর বিভব, তার মানে সমান্তরাল সমবায়ে কি হয়? প্রবাহ মাত্রা আলাদা হয় আর বিভব প্রভেদ একই থাকে। পুরো উল্টো লেখা আছে, তাহলে এটা মিথ্যা। ওকে, বোঝা গেল ব্যাপারটা? চলো 14 নম্বর দেখি। দেখো 14 নম্বর বলছি, ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ। সত্য নাকি মিথ্যা? ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ। অবশ্যই তথ্যটি বলো, অবশ্যই তথ্যটি সত্য। কারণ ইথিলিনের স্ট্রাকচার কি? CH2 ডবল বন্ড CH2। আমরা কি জানি? যে সমস্ত যৌগের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তারা অসম্পৃক্ত যৌগ, আর যাদের মধ্যে এক বন্ধন থাকে, সিঙ্গেল বন্ড থাকে, তারা সম্পৃক্ত যৌগ। যেহেতু ইথিলিনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, অবশ্যই ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ। ক্লিয়ার? 14টা হয়ে গেল। চলো 15-16 দেখি। দেখো, আমাদের সামনে 15 আর 16 চলে এসছে। জলের মধ্যে Cl- ও SO4 2- আয়ন থাকলে লোহাতে তাড়াতাড়ি মরিচা পড়ে। তথ্যটি সত্য নাকি মিথ্যা? বলো। জলের মধ্যে Cl- ও SO4 2- আয়ন থাকলে লোহাতে তাড়াতাড়ি মরিচা পড়ে। তথ্যটি অবশ্যই সত্য, এটা মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে লোহায় মরিচা দ্রুত পড়ার শর্ত লেখো। শর্ত হচ্ছে জলের মধ্যে এই দুটো আয়ন যদি থেকে থাকে তাহলে লোহাতে তাড়াতাড়ি মরিচা পড়ে। 16 নম্বর, কে অর্থাৎ পটাশিয়ামকে, কে মানে তোমরা জানো পটাশিয়ামের চিহ্ন, কে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। তথ্যটি সত্য নাকি মিথ্যা? পটাশিয়ামকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। তথ্যটি অবশ্যই, বলো, অবশ্যই, আমি বলছি না, নিজেরা ভাবো, বলো, সত্য। কারণ কি? তোমরা দেখবে তোমাদের বইয়ে তড়িৎ রাসায়নিক শ্রেণী রয়েছে, সেখানে দেখবে মাঝামাঝি জায়গায় হাইড্রোজেন রয়েছে, উপরে কতগুলো ধাতু রয়েছে আর নিচে কতগুলো ধাতু রয়েছে। মনে রেখো, যে ধাতুগুলো যত উপরে রয়েছে তারা তত কি বলো, তারা তত সক্রিয়, আর যে ধাতুগুলো হাইড্রোজেন নিচে আছে তারা নিষ্ক্রিয় প্রকৃতির। এখন উপরে কে রয়েছে? এই যে পটাশিয়াম, সে কোথায় থাকে? সে উপরে থাকে। সে উপরে থাকার জন্য তাকে অন্যান্য বিজারণ পদ্ধতিতে সহজে নিষ্কাশন করা যায় না। তাদেরকে এই বিশেষভাবে এই অতি সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশিত করতে গেলে অবশ্যই তড়িৎ বিজারণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তাই অবশ্যই পটাশিয়ামকে তড়িৎ বিজারণ নিষ্কাশিত করা হয়। তথ্যটি সত্য। ওকে, চলো নেক্সট দুটো দেখি। দেখো 17 নম্বর আর 18 নম্বর। 17 নম্বরে চলো, ক্যালসিয়াম কার্বাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে বলে নাইট্রোলিন। তথ্যটি সত্য নাকি মিথ্যা? ভালো করে দেখো, ক্যালসিয়াম কার্বাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে বলে নাইট্রোলিন। তথ্যটি কি সত্য নাকি মিথ্যা? ভেবে নাও। অবশ্যই তথ্যটি মিথ্যা। অবশ্যই তথ্যটি মিথ্যা। কেন? ভালো করে দেখো তো। অনেকে বোধহয় ভুল করলে এই জায়গাটা একটুখানি ভালোভাবে দেখতে হয়। ক্যালসিয়াম কার্বাইড রয়েছে আর কার্বন রয়েছে। আমরা কি জানি? আমরা জানি, এই দেখো, আমরা জানি ক্যালসিয়াম কার্বাইড নয়, ক্যালসিয়াম সাইনামাইড, CaN+C।
ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে বলে নাইট্রোলিয়াম, তাহলে এই তথ্যটি মিথ্যা। দেখতে কিন্তু অনেকটা একই রকম লাগছে। 18 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলে নেসলার বিকারক, তথ্যটি সত্য নাকি মিথ্যা? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলে নেসলার বিকারক। নিজেরা একটু সময় নাও, 1-2 সেকেন্ড সময় নাও। তথ্যটি অবশ্যই সত্য। পটাশিয়াম মার্কিউরিক K2Hg K2HgI4 মনে রেখো, K2 এটা সংকেত, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর কি এর ক্ষারীয় দ্রবণকে কি বলে? নেসলার বিকারক, মনে রেখো। তাহলে তথ্যটি অবশ্যই সত্য। চলো 19-20 দেখি, হয়ে গেছে প্রায়। দেখো 19 নম্বর আর 20 নম্বর তোমাদের সামনে। একটি ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হলো নাইট্রোজেন। খুব ভালো করে কনসেন্ট্রেট করো। একটি ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হলো নাইট্রোজেন, তথ্যটি সত্য নাকি মিথ্যা? ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ, তথ্যটি সত্য নাকি মিথ্যা? তথ্যটি কিন্তু বলো, তথ্যটি অবশ্যই মিথ্যা। এই দুটো প্রশ্ন 18 এবং 19 এই দুটোই কিন্তু তোমাদেরকে বোকা বানানোর জন্য। দেখো সবাইকে বেশিরভাগকে কিন্তু এই জায়গাটা ভুল করবে। ত্রিবন্ধন, এবার নাইট্রোজেনের মধ্যে অনেকেই জানে ত্রিবন্ধন আছে, আবার নাইট্রোজেন সমযোজী এটাও জানে। তাহলে নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন আছে, নাইট্রোজেন সমযোজী সব ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এই জায়গায়। নাইট্রোজেন কিন্তু যৌগ নয়, নাইট্রোজেন মৌল। তাহলে নাইট্রোজেন মৌল, তাহলে উত্তরটা অবশ্যই হবে মিথ্যা। এখানে যদি থাকতো একটি ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হলো অ্যাসিটিলিন, ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হলো অ্যাসিটিলিন, তাহলে কিন্তু উত্তর হতো সত্য। ক্লিয়ার? ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হবে অ্যাসিটিলিন আর ত্রিবন্ধনযুক্ত সমযোজী মৌল হবে নাইট্রোজেন। নাও 20 নম্বর প্রশ্ন। পর্যায় সারণীর কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে আয়নায়ন বিভব ক্রমশ কমে। পর্যায় সারণীর উপর থেকে যত নিচে নামা যায় শ্রেণী বরাবর আয়নন বিভব তত ক্রমশ কমে, তথ্যটি সত্য নাকি মিথ্যা? বলো। একটু সময় দিই, অনেকের হয়ে গেছে। এবার চলো, এগুলো তো খুব বেশি সময় লাগে না। আয়নন বিভব ক্রমশ কমে, অবশ্যই তথ্যটি সত্য। কেন বলো তো? যত শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামা যায় তত পরমাণুগুলোর আকার কি হয়? বড় হয়। এবার আকার বড় হলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়। তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে চলে গেলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ দুর্বল হয় নাকি শক্তিশালী হয়? যত দূরে থাকছে, যত দূরে চলে যাচ্ছে আকর্ষণটা দুর্বল হয়। আকর্ষণ দুর্বল হলে এই ইলেকট্রনটিকে এখান থেকে কোনো পরমাণু থেকে, আয়নন বিভব কাকে বলে? কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বের করতে যে শক্তি লাগে। তাহলে বলো, যত এই আকর্ষণ যত দুর্বল হবে এই ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? কম শক্তি লাগবে। তার মানে আয়নন বিভব ক্রমশ কি হচ্ছে? কমবে। বুঝে গেল? যত উপর থেকে নিচে নামা যাবে তত কম শক্তি লাগবে। তাহলে কি হচ্ছে? তত কম শক্তি লাগবে, মানে আয়নন বিভব ক্রমশ কমবে। ওকে, বুঝে গেল ব্যাপারটা? নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রম হলো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। এই তথ্যটি সত্য নাকি মিথ্যা? গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রম, এখানে একটা ক্রম দিয়েছি, সেই ক্রমটা সঠিক তথ্য নাকি মিথ্যা তথ্য? এই তথ্যটি বলো, তোমরা একটু সময় নাও। তথ্যটি অবশ্যই বলো, তথ্যটি অবশ্যই সত্য। গ্যাসকে সব থেকে বেশি আয়নিত করতে পারে আলফা, সব থেকে ক্ষমতা বেশি, তারপরে বিটা আর তারপরে গামা। এটা মনে রেখো, ঠিক আছে? এটা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। এটা যদি ভেদন ক্ষমতা হতো তাহলে কি হতো? অর্ডারটা পাল্টে যেত, কারণ সব থেকে বেশি ভেদন ক্ষমতা গামা, তারপর বিটা, তারপর আলফা। নাও কোয়েশ্চেন নাম্বার 22। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের রং হলো নীল, তথ্যটি সত্য নাকি মিথ্যা? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের রং হলো নীল, তথ্যটি সত্য নাকি মিথ্যা? বলো। 22 নম্বর প্রশ্ন। অবশ্যই তথ্যটি মিথ্যা, কারণ আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের বর্ণ হচ্ছে বলো বাদামি। ওকে, তাহলে এই তথ্যটি মিথ্যা। চলো নেক্সট, চলো তোমাদের সামনে চলে এসছে 23 নম্বর আর 24 নম্বর। 23 নম্বরে বলছে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে হয়, তথ্যটি সত্য নাকি মিথ্যা? বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে হয়, সত্য নাকি মিথ্যা? বলো। 23 নম্বর প্রশ্ন। অবশ্যই তথ্যটি বলো, 23-এরটা অবশ্যই তথ্যটি সত্য, কারণ একে মোটরের নিয়মও বলা হয়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে মোটরের নিয়মও বলা হয়। বৈদ্যুতিক মোটরের কার্যনীতি অবশ্যই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে হয়, তাই তথ্যটি সত্য। নাও কোয়েশ্চেন নাম্বার 24। হাইপারমেট্রোপিয়া
বা যেটাকে বলা হয় দূরদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া দূর করতে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হয়। এই যে তথ্যটা দেয়া হলো, এটা তো সত্য নাকি মিথ্যা? হাইপারমেট্রোপিয়া দূর করতে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করা, তথ্যটি অবশ্যই হলো মিথ্যা। কারণ হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি দূর করতে আমরা কি করি? আমরা কি ব্যবহার করি? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করি। তাহলে এই তথ্যটি কি হলো? মিথ্যা হলো। 24টা হয়ে গেল, আর একটা প্রশ্ন আছে। দেখো, আজকের 25টা প্রশ্নের শেষ প্রশ্ন। ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া, সত্য নাকি মিথ্যা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়ার তথ্যটি অবশ্যই বলো, অবশ্যই সত্য। ধাতু নিষ্কাশন বিজারণ প্রক্রিয়া, কারণ ধাতুরা সাধারণত কি করে? ধাতুরা, যে কোনো ধাতু ধরো অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এইবার এর সঙ্গে কার্বন যদি বিক্রিয়া করে, তাহলে সেখান থেকে কার্বন অক্সিজেনকে নিয়ে নেবে আর ধাতুটাকে মুক্ত করবে। তাহলে এই পুরো ব্যাপারটা বিজারণ বিক্রিয়া হয়ে গেল। তাহলে ধাতু নিষ্কাশন অবশ্যই বিজারণ বিক্রিয়া। তাহলে হোয়াট ইজ ইউর স্কোর? এই যে 25টা তথ্য সত্য নাকি মিথ্যা তোমাদের জন্য আমি বানালাম, তার মধ্যে তুমি কত স্কোর করলে? এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তাহলে আজকের এই যে 25টি তোমাদের তথ্য সত্য নাকি মিথ্যা, এটা একটা ফরম্যাট আমি তোমাদের বানিয়ে তোমাদের সামনে দিলাম, টেস্ট ফরম্যাটে। এটা সাধারণত খুব কম চ্যানেলেই তোমরা এরকম পাবে। আমি যেভাবে কেয়ার নিচ্ছি তোমাদের, সেটা খুব কম চ্যানেলেই পাবে। আমি চেষ্টা করছি যাতে তোমাদের ডেভেলপমেন্ট হয়। তোমরাও নিজেদের চেষ্টা করো, নিজেদের সেরাটা দাও, তাহলে দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সমস্ত স্টুডেন্টসরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা তোমাদের ঘোষণা করে দিই, সেটা হলো 2-1 দিনের টেস্ট পরীক্ষা তোমাদের শেষ। তোমাদের কিন্তু এবার খুব দ্রুত আমি ঘোষণা করে দেবো, লাইভ প্রোগ্রাম, আমাদের লাইভ যে ক্লাস হয় সেটা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। প্রত্যেকে থেকো, ওকে? প্রত্যেকে সুস্থ থেকো, আবার দেখা হবে।